এই মেয়েটা চায় যেন তার হাজবেন্ড অন্য একটা মেয়ের সাথে প্রেম করুক, কিন্তু তার হাজবেন্ড এমনই একটা মানুষ যে কখনোই ওই রকম কাজ করবে না। কি খটকা লাগছে? হ্যাঁ, খটকা লাগার জন্যই বলেছি। মুভির গল্পটা মূলত এরকমই। এখন আপনার মনে হতেই পারে হয়তোবা মেয়েটার হাজবেন্ড তাকে মারধর করে অথবা নেশা করে, আর না হয় তার শারীরিক কোনো সমস্যা আছে। কিন্তু না, এসব কিছুই না, বরং সবকিছুর উল্টো। এরকম নালিশ অনেক শোনা যায় যে হাজবেন্ড তার ওয়াইফের খেয়াল রাখে না বা তাকে সময় দিতে পারে না বলে মেয়েটা তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। কিন্তু আজকের গল্পে আমরা ঠিক উল্টোটা দেখতে পাবো, যেখানে একটা মেয়ে তার হাজবেন্ডের অতিরিক্ত কেয়ার করা, বেশি সময় দেওয়া এবং বেশি বেশি ভালোবাসার কারণে তার থেকে দূরে সরে যেতে চায়। এই গল্পটা সম্পূর্ণই ব্যতিক্রম, তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। কথা দিচ্ছি, গল্পটা শেষ করার সাথে সাথেই আপনার মনে একটা রিয়ালাইজেশন আসবে যে থাকতে যদি মর্যাদা দিতে না পারি, চলে যাওয়ার পর ফিরিয়ে আনাটা অসম্ভব হয়ে পড়ে। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। এই ছেলেটা নিউজ পেপার ডেলিভারির কাজ করে। তাকে সবসময় বলা হয়েছে ইয়ালান সাহেবের বাসায় বাকিদের মতো যেন সে পেপার না দেয়, ভদ্রভাবে আস্তে করে ভেতরে গিয়ে পেপারটা যেন সে রেখে দ্রুতই সেখান থেকে বের হয়ে আসে। কিন্তু আজকে সে ধরা পড়ে গিয়েছে। হ্যাঁ, এই হলো আমাদের আজকের সিনেমার মেইন ক্যারেক্টার ইয়ালান। ছেলেটা এখন বুঝতে পারছে কেন তাকে চুপচাপ বেরিয়ে আসতে বলেছিল তার মালিক। ইয়ালান তাকে সুন্দর করে ঘরে ডেকে নিয়ে এই যে ভাষণ দেওয়া শুরু করলো, তার ওয়াইফ ড্রয়িং রুমে এসে আবারও ঘুমিয়ে পড়েছে, তখনও তার ভাষণ শেষ হয়নি। আর হ্যাঁ, পুরো মুভিতে ইয়ালানকে আমরা একটু বাচাল প্রকৃতির দেখতে পাবো, যেখানে সে অতিরিক্ত কথা বলে। ইনি হলেন ইয়ালানের স্ত্রী মোনা। আজ থেকে 2 বছর আগে একটা সমুদ্রের তীরে একটা ক্যাফেতে তাদের প্রথম দেখা হয়েছিল। মোনা তখন আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিংতে দেখা সাক্ষাৎ ধীরে ধীরে আরো বেড়ে যেতে যেতে কোনো এক সময় তারা বিয়ে করে নেয়। ইয়ালানের বাবা মা কেউই নেই। তখন সে জায়গায় জায়গায় একজন জার্নালিস্ট হিসেবে ঘুরে বেড়াতো, কিন্তু বর্তমানে যদি বলি, সে এখন অনলি একজন হাউস হাজবেন্ড। যেমন আমরা হাউস ওয়াইফ শব্দটা ব্যবহার করি, ওই রকম ভাবেই সে একজন হাউস হাজবেন্ড, অর্থাৎ বাড়ির কাজ বাদে অন্য কোনো কাজ নেই তার। আর মাঝখানে মনা তার লেখাপড়া শেষ করে ভালো একটা পোস্টে জব করছে। আসলে ইয়ালান যেহেতু সারাদিন এক এক লেখকের এক এক বই পড়ে সময় কাটায়, সেহেতু সে প্রতিদিন নতুন নতুন বিষয় জানতে পারে। আর এমনিতেও সে অনেক বেশি কথা বলে। যেমন সকালে সে মনার জন্য একটা স্পেশাল কফি করে নিয়ে এসেছে। মনা কফিটা মুখে নেওয়ার সাথে সাথে ইয়ালান বলে ওঠে এটা নাকি একটা বিশেষ বিড়ালের পটি থেকে তৈরি করা হয়। আর তখনই মোনার কফি খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যায়। এজন্যই বলে সব জায়গায় জ্ঞান ছড়াতে নেই। তাছাড়াও মনা যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ একের পর এক আলাদা বিষয় নিয়ে কথা বলতে বলতে সে তার মাথাটাই নষ্ট করে ফেলে। ইয়ালান খাবার তৈরি করতে বেশ পারদর্শী। তাছাড়াও তার গার্ডেনিং এর অনেক শখ, তাই তার বাড়িতেই বিশাল একটা বড় গার্ডেন রয়েছে। মোনাকে সে খুবই ভালোবাসে। তার কোথায় কি প্রয়োজন সবকিছুই সে দেখে শুনে রাখে। এমনকি এতটা কেয়ার করে, সে টয়লেটে আছে নাকি শাওয়ার নিচ্ছে সেদিকে তার কোনো খেয়াল থাকে না। তার জন্য এক এক সময় এক এক ডিশ তৈরি করে নিয়ে আসে। আর এখানেই তার অতিরিক্ত টেক কেয়ার করা, একটু বেশি ভালোবাসা বা একটু বেশি যত্ন নেওয়াটা মনার শুরুর দিকে ভালো লাগলেও সে যেন গাড়ি সাবধানে চালায়, এই নিয়ে ইয়ালানের কথার শেষ নেই। এমনকি সে নাকি তার জন্য আরও একটা ডিশ তৈরি করেছে, যেটা শুনেই তার মাথায় হাত। বলতে বলতে ওদিক থেকে মোনা কলটা কেটে দেয়। মোনা তার অফিসে পৌঁছে গিয়েছে। ইয়ালানের জন্য আজকেও তার লেট হয়ে গিয়েছে। সেখানে মিটিংয়ে তাদের বস জানায় পন্ডিচেরিতে নাকি একটা রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশনের কাজ হবে, যেখানে ইনস্ট্রাক্টর হিসেবে তাদের টিমের কোনো একজনকে যেতে হবে। আর এই প্রজেক্ট 1 বছর যাবৎ চলবে, তাই যে এই কাজের সাথে যুক্ত হবে তার ওখানেই 1টা বছর কাটাতে হবে। জিজ্ঞাসা করা হলে তাদের টিমের দুজন অনেক বেশি আগ্রহ দেখায়। প্রথমে মোনা আর দ্বিতীয়ত মোনার এক কলিগ। এখন দুজনকে তাদের বস পার্সোনালি ডেকে জিজ্ঞাসা করছে তোমরা নিজেরাই ডিসাইড করো কে যাবে, আমি বুঝতে পারছি না তোমাদের কাকে পাঠাবো। তাছাড়াও মোনার ওইদিকে যাওয়ার আরো একটা কারণ হলো ওই ক্লায়েন্টের সাথে সে আগেও কাজ করেছে। মোনা তাকে রিকোয়েস্ট করতে শুরু করে তার একটা ব্রেকের খুবই প্রয়োজন। আর এর উল্টো দিকে রাম তার বসকে জানায় তার ওয়াইফের সাথে নাকি তার ডিভোর্স হয়ে যাচ্ছে। ডক্টর তাকে বলেছে শহর থেকে দূরে গেলে তার মানসিক কিছুটা শান্তি আসবে, কিন্তু মোনা রাজি হচ্ছে না। তার এখান থেকে যে করেই হোক বের হতে হবে, ইয়ালানের সাথে সে আর থাকতে পারছে না। হঠাৎ করেই মোনা লক্ষ্য করে ইয়ালান বাগানে কার সাথে যেন একা একা কথা বলছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো একটা মেয়ের সাথে হয়তোবা ফ্লার্টিং করছে। সন্দেহ করে তাকে জিজ্ঞাসা করলে দেখা যায় সে একটা ভেন্ডি হাতে নিয়ে কথা বলছিল, অর্থাৎ এতক্ষণ বউ সাথে ছিল না বলে ভেন্ডিকেই বউ বানিয়ে ফেলেছিল। কথায় কথায় যখনই এখানে মোনা তার বন্ধু রামের ডিভোর্সের কথা তুলে ধরে, তখনই আবারও ইয়ালান শুরু হয়ে যায় একের পর এক কথা। অর্থাৎ তার সাথে কথা শুরু করলেই হয়েছে, তার কথা আর শেষ হবে না। যাতে বিরক্ত হয়ে আবারও মোনা সেখান থেকে চলে যায়। আর হ্যাঁ, এখন যেন সে একদমই বিরক্ত হয়ে গিয়েছে তার কথাবার্তায়, তাই তার বন্ধু 3 নম্বর কারণ হলো সে কখনো ভুল সহ্য করতে পারে না। যদি কোথাও দেখে যে এই কাজটা ভুল হচ্ছে, তাহলে সাথে সাথেই বলে উঠবে, কখনো অ্যাডজাস্ট করতে পারবে না এমন কাজ। যদি কেউ সামান্য একটা গানের লাইনেও ভুল করে, তাহলে সেখানেও সে শুরু হয়ে যায়। তারা প্রত্যেকে এই সকল অভিযোগ শুনে অবাক হয়ে যায়।
কিন্তু এই মেয়েটার মনে হয় তার হাজবেন্ডের এইসব কথা শুনে আরো ইন্টারেস্ট বাড়লো তার প্রতি। যাই হোক, এখন প্রথমত তাকে আইডিয়া দেওয়া হয় সে যতই কথা বলুক না কেন মোনা যেন রিয়্যাক্ট না করে, কিন্তু লাভ নেই, এ যাবৎকাল সে এটাই করে এসেছে। তাহলে সেকেন্ড আইডিয়া হলো সে যেন অগোছালোভাবে থাকতে শুরু করে। একসময় ইয়ালান তার প্রতি বিরক্ত হবেই, কোনো খাবার দিলে সে যেন না খায়। তো সে বাসায় গিয়ে এমনটাই শুরু করে, কিন্তু এখানে আবারও উল্টো হয়ে যায়। ইয়ালান প্রথম প্রথম একটু রাগলেও পরে আবার শান্ত হয়ে যায়। আবার কোনো খাবার আনলে মোনা নিষেধ করে দেয়, সে নাকি পালমারি বাবার ব্রত করেছে, যেটা শুনতে পেরে ইয়ালান আবারও শুরু হয়ে যায়। কিন্তু একদম লাস্ট অপশন হিসেবে রাম তাকে একটা সিরাম দিয়েছিল, এটা খেলে নাকি 5 মিনিটের মধ্যে ব্রেন এবং মুখ দুটোই একদম স্লো হয়ে যাবে, আর সে যদি ভালো মতো কথা বলতেই না পারে তাহলে সে কথা বলা বন্ধই করে দেবে। তবে এটাও তার উপর ভারী পড়ে যায়, কারণ সারা রাত সে আবল তাবল এভাবে স্লো কথা বলতে বলতেই কাটিয়ে দেয়, বরং এতে আরো তার জন্য সমস্যা হয়ে গেল। পরদিন অফিসে তার চেহারা দেখেই বাকিরা বুঝে যায় প্ল্যান হয়তোবা সাকসেসফুল হয়নি। মোনা রামের ওপর রাগ দেখায়, তখন রাম তাকে আরো একটা আইডিয়া দেয়। রাম নিজে মোনাকে আজ রাতের বেলা কল করবে, তার সাথে ফ্লার্ট করার অভিনয় করবে। মোনা নিজে যেন তার অভিনয়ে সাড়া দিতে শুরু করে, যেখানে ইয়ালান ধীরে ধীরে বিষয়টাতে সন্দেহ করবে, আর এখানেই বাজবে ঝামেলা। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তখনই হঠাৎ ইয়ালান মোনার হাত থেকে মোবাইল নিয়ে রামকে বলতে শুরু করে, কিরে বেটা, তুই তো ফ্লার্টও করতে পারিস না, এজন্যই তো তোর বউ চলে যাচ্ছে, আয় আমি তোকে শিখাই। এই বলে এবার সে রামকে ভাষণ দেওয়া শুরু করে। রামকে সে আগে থেকেই চিনতো, কারণ মোনাই তাকে বলেছিল যে রামের সাথে তার ওয়াইফের ডিভোর্স হয়ে যাচ্ছে। সেখানে বিশাল একটা সময় রামকে সে ফ্লার্ট করা শেখায়, আর এদিকে মোনা ঘুমিয়ে টাল হয়ে গিয়েছে, আর অপরদিকে রাম একদম উচিত শিক্ষা পেয়ে গিয়েছে। পরদিন রাম একদম ভাবসাব নিয়ে মোনাকে খুঁজছে, তার হাজবেন্ডের কারণে তার গত রাতের ঘুম নষ্ট হয়েছে, আজকে তাকে সে শিক্ষা দিয়েই ছাড়বে। কিন্তু না, সে সরাসরি গিয়ে মোনার পায়ে ধরে ক্ষমা চাইছে। রাম বুঝে গিয়েছে যে তার নিজের থেকে মোনার এই প্রজেক্টে বাহিরে যাওয়াটা বেশি দরকার। একদিনেই তার এই অবস্থা করেছে, আর মোনা তো প্রতিদিন এই ভাষণ শোনে, না জানি তার কি অবস্থা হয়। রাতের বেলা মোনা ইয়ালেনকে এই সমস্ত বিষয় খুলে বলে যে তার নাকি একটা প্রজেক্টে এই শহর থেকে অনেকটা দূরে যেতে হবে। বলে রাখি, পন্ডিচেরি হলো সেই জায়গাটা যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, তো সেখানে তার 1 বছরের জন্য একটা প্রজেক্টে যেতে হবে। এই কথা শুনে ইয়ালানের মন খারাপ হয়ে যায়। ইয়ালান নিজেও সেখানে যেতে পারবে না, কারণ কিছুদিন হলো তার বাগানে নতুন গাছগুলো সে লাগিয়েছে, আর এতে তো মোনা খুশি হয়ে যায়। তবে সে তার সাথে অভিনয় করছে যে তারও খারাপ লাগছে। মোনা তাকে বলে প্রতি সপ্তাহে তার সাথে সে দেখা করতে আসবে। যাই হোক, এখানে ইয়ালানের কাছে বিদায় নিয়ে পরদিন মোনা চলে যায় তার শহর ছেড়ে। এতদিন পর মোনা যেন মুক্ত পাখির মতো খাঁচা থেকে বের হলো। সে সোজা চলে যায় পন্ডিচেরিতে। সেখানে তার কলেজ লাইফের এক বান্ধবীর সাথে দেখা করে সে। তারা বেস্ট ফ্রেন্ড ছিল, এখনো আছে। মোনা চায় যে তার আগামী 1 বছর তারা একসাথে ঘুরবে ফিরবে এবং মজা করবে। তাছাড়াও মোনার কিছু কিছু কথাতে তার বান্ধবীও বুঝে যায় যে সে হয়তোবা ইয়ালানের সাথে ঝামেলা করে এসেছে, কিন্তু ঝামেলা তো শুধুমাত্র তার ভেতরেই ছিল, ইয়ালান তো কিছুই জানে না। মোনা যে বাসায় তাড়াহুড়ো করে এসে ইয়ালানকে কিচ্ছু না জানিয়ে তার ব্যাগ গোছাতে শুরু করে। ইয়ালান যেহেতু তাড়াহুড়ো করে এসেছিল, তাই চেন্নাই থেকে তার জামা কাপড় আনেনি, সেজন্য সে মোনার একটা লম্বা ড্রেস পরে নিয়েছে। মোনা তাকে একটা মিটিং এর কথা বলে চলে যায় সেখান থেকে। তখনই সে দেখে তাড়াহুড়োয় মোনা তার একটা ব্যাগ রেখে এখান থেকে চলে গেল, আর সেই ব্যাগ দেওয়ার জন্য সে যখন পেছনে পেছনে বের হয়, মোনা তো চলে গিয়েছে, মাঝখান দিয়ে বাইরে বের হওয়ার সাথে সাথে তাদের বাড়ির দরজা অটোমেটিক লক হয়ে যায়, আর চাবি রয়েছে মোনার কাছে। তাই কিছু মাথায় আসছে না বলে সে ওখানেই বসে থাকে। তখনই মোনার সেই আঙ্কেল তাকে কল করে, ইয়ালান তার সাথে কথা বলে। তখন মোনার আঙ্কেল তাকে সবকিছু খুলে বললে সে বুঝতে পারে মোনা তাকে মিথ্যা বলে গিয়েছে। তার আঙ্কেল তাকেও পার্টিতে আমন্ত্রণ জানায়, সে হ্যাঁ তো বলে দেয়, কিন্তু এই ড্রেসে কিভাবে যাবে এটা নিয়ে চিন্তা করতে শুরু করে। ওইদিকে পার্টিতে মোনা খেয়াল করে তার সেই কলিগ অন্য একটা মেয়ের সাথে রোম্যান্স করছে সেখানে, আর সেখানে কে যেন লুকিয়ে লুকিয়ে তাদের ছবি তুলছে। যাক, বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয় না সে। সেখানে নাচের পার্টিতে মোনা খুবই সুন্দর পারফর্ম করছিল, কিন্তু অপর পাশে ইয়ালেন সেই মোনার ড্রেস পরেই চলে এসেছে এই অনুষ্ঠানে। আসার পর সে তো খাবার নিয়ে ব্যস্ত। হঠাৎ সেখানকার একটা খাবার দেখে ইয়ালান তার সমালোচনা করতে শুরু করে যে তাদের নাকি খাবার তৈরির কোনো সেন্সই নেই। আর আমরা তো শুরু থেকেই দেখেছি ইয়ালানের এইসব ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ সহ্যই হয় না। তখনই সে চিৎকার করে এখানকার মেইন অর্গানাইজারকে ডাক দিতে বলে। অর্গানাইজার যখন চলে আসে তখন ইয়ালান আরো সমালোচনা করতে শুরু করে তাদের নাকি খাবার তৈরির কোনো সেন্স নেই। তখন সেই লোক উল্টো ইয়ালানকে বলে, আপনি কি বুঝবেন, আপনার নিজেরই তো কোনো ড্রেস আপ সেন্স নেই, আপনি আমাদের ভুল কিভাবে ধরেন। আর এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি লেগে যায়। সেখানে আরো একটা আঙ্কেল ইয়ালানকে হাফ লেডিস বলে টিটকারি মেরে কথা বলে, আর মোনা যথাসম্ভব দ্রুত তাকে সেখান থেকে নিয়ে বের হয়ে যেতে চেষ্টা করছে। গাড়িতে গিয়ে মোনা তাকে বলে, হ্যাঁ আমি মিথ্যা বলেছি তোমাকে, কারণ তুমি সব জায়গায় সিন ক্রিয়েট করো, একটু তো কম্প্রোমাইজ করতে শেখো, সব জায়গায় জ্ঞান দিতে হয় না। আর এই বিষয়টা ইয়ালানের মনে লেগে যায়। সে তার সম্পূর্ণ রাগটা আজকে প্রকাশ করছে। মোনা কেন তাকে মিথ্যা বলেছিল এর কৈফিয়ত চাইছে।
সে যদি সরাসরি বলে দিত তাহলে সে বাসাতেই থেকে যেত। তার কাছে নাকি এখন ইয়ালানের কোনো তেমন মূল্যই নেই, সে একা থাকতে পারলেই বাঁচে। এটা নিয়ে কথা শোনাতে শুরু করে সে। আর মোনা শুধুমাত্র নিজের ভেতরে ভেতরে কষ্টটাকে জমিয়েই রাখছে। সেই রাতে সে ঘুমাতেও পারেনি, এমনকি সকালবেলা তার মধ্যকার কষ্ট যেন আর সে সামলাতে পারছে না। বাড়ির বাইরে সে বসে আছে। অপরদিকে আমরা সেই সাইকোলজিস্ট ডক্টরকে দেখতে পাই। তার নাম কাজল। মানসিকভাবে কেউ কোনো সমস্যায় পড়লে তার কাছে ট্রিটমেন্ট নিতে আসে। এরকমই এবার মোনার ইদানিংকালের সেই কলিগকে তার ওয়াইফ ধরে নিয়ে এসেছে যে সে নাকি আগের মতো নেই, তাকে আগের মতো যত্ন করে না। আর তখনই ডক্টর কাজল তার ওয়াইফের মোবাইলে কিছু পিকচার পাঠায়। আর এগুলো হলো গত রাত্রের সেই পিকচার যখন আমরা দেখেছিলাম যে সে অন্য একটা মেয়ের সাথে রোম্যান্স করছিল আর কে যেন লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছিল, যার কারণে এদের দুজনের ঝগড়া বেঁধে যায়। আর বিষয়টা মোনা লক্ষ্য করে। সে ভাবতে শুরু করে এর আগেও এই ক্লিনিক থেকে এক কাপল ঝগড়া করতে করতে বের হয়েছিল, তাই ইদানিংকালের ঘটা সমস্ত ঘটনায় সে বিরক্ত হয়ে চলে যায় সেই ক্লিনিকে। সে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সে এখন আর ইয়ালানের সাথে থাকতে পারবে না, তাই চলে যায় সেই ক্লিনিকে যেন তাদের মধ্যেও বিচ্ছেদ হয়ে যায়। ডক্টর কাজলকে সে সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু সে তাকে নিষেধ করে দেয়। বলে, আমি এখানে তোমার কোনো সাহায্য করতে পারছি না, বরং আমি তোমাকে সাজেশন দেবো তুমি একজন উকিলের সাথে দেখা করো। আসলে ডক্টর কাজল ইচ্ছা করে কারো সেপারেশন করে না। ঘটনা এমন এক পরিস্থিতিতে পৌঁছে যায় যেখানে তার হাতেই সবার সেপারেশন হয়ে যায়। মোনা তাকে রিকোয়েস্ট করতে শুরু করে, যার কারণে একসময় সে তার কথা শুনতে রাজি হয়। কিন্তু সব কথা শুনেও সে তার সমস্যা সমাধান করতে একদমই রাজি হচ্ছিল না। তখন মোনা উল্টাপাল্টা কাজ শুরু করে দেয়, যার কারণে মিস কাজল তাকে আশ্বস্ত করে এবং তার হাজবেন্ড অর্থাৎ ইয়ালানের সম্পর্কে জিজ্ঞাসা করে, সমস্যা কি, তুমি কেন তার থেকে সেপারেট হতে চাও? মোনা সেই সমস্ত কারণ খুলে বলে তাকে। সে জিজ্ঞাসা করে যে ইয়ালান কি করে। সে জানায় ইয়ালান বর্তমানে বাসাতেই থাকে, বাড়ির সকল কাজ করে। তাই কাজল তাকে বলে দেয় যেন সে তার হাজবেন্ডের জন্য একটা কাজের ব্যবস্থা করে। এই সুযোগে সে তার হাজবেন্ডকে বুঝতে পারবে। আর তখনই তার মাথায় চলে আসে যেহেতু ইয়ালানের কথা বলতে বেশি পছন্দ, তাই তার বান্ধবীর রেডিও স্টেশনে কাজ দেওয়া যায়। কিন্তু সমস্যাটা হলো তার বান্ধবীর এই সামর্থ্য নেই যে সে কাউকে বেতনে রেখে দেবে। তাই মোনা তাকে কথা দেয় যে বেতনের বিষয়টা সে নিজেই হ্যান্ডেল করবে। পরদিন ইয়ালান চলে যায় মোনার বান্ধবীর সেই লোকাল রেডিও স্টেশনে। সেখানে ইয়ালানকে আনা হয়েছে অ্যাজ এ গেস্ট হিসেবে। সবকিছু রেডি করে তাকে বুঝিয়ে দেওয়ার পর ইয়ালান বলতে শুরু করে। তার প্রথম কথাতেই দুজন অনেকটা অবাক হয়ে যায়। তারপর যখন তাকে তার ভালো লাগার জিনিস এবং খারাপ লাগার জিনিস নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়, সে বলতে শুরু করে। যেহেতু শুরু থেকেই কথা বলার প্রতি তার আলাদা একটা ভালো লাগা, তাই একদম এক্সপার্টের মতো সে লিসেনারদেরকে এঙ্গেজ করে রাখে। একসময় এই প্রথম তাদের এই লোকাল রেডিও স্টেশনে একজন লিসেনারের সরাসরি কল চলে আসে। তার নাকি তাদের এই নতুন হোস্টের গলা এবং তার কথা খুবই ভালো লেগেছে। আর অপরদিকে মোনা নিজেও রেডিওতে শুনছিল এইসব কথা, কিন্তু সে বিশ্বাস করতে পারছে না তার এইসব কথা কারো কিভাবে ভালো লাগতে পারে। কিন্তু বাকিদের তো ঠিকই ভালো লাগছে, তার ভালো না লাগলে কি হয়েছে। প্রোগ্রাম শেষ করার পর মোনার বান্ধবী মোনাকে কল করে। তার বান্ধবী তাকে জানায় ইয়ালান নাকি তার কাজের জন্য স্যালারিটা অনেক বেশি চাইছে, একদম ডিরেক্ট ৭০,০০০। যেটা শুনে মোনা একদম চমকে যায়, কারণ যেহেতু মোনা নিজে প্ল্যান করে সেখানে তাকে কাজে লাগিয়েছে, সেহেতু স্যালারির ব্যবস্থাটা তো তাকেই করতে হবে। মোনা বলে দেয়, ঠিক আছে শুরু করতে পারো, আমি ব্যবস্থা করে দেব। কারণ যাই হোক ঘুরে ফিরে টাকা তো তার ঘরে, সেটা উঠে যায়। এখানে আসার সময় মোনা তার হাজবেন্ডের থেকে আলাদা হতে চাইলেও কারণ জিজ্ঞাসা করলে সে কোনো সলিড কারণ দেখাতে পারে না। কাজল কখনোই বিশ্বাস করতে চায় না একটা মানুষ কাউকে বেশি ভালোবাসে দেখে, বেশি টেক কেয়ার করে দেখে, বা একটু বেশি কথা বলে দেখে কেউ কাউকে আলাদা করে দিতে চাইবে। তাই সে দেখতে চেয়েছিল ইয়ালান আসলেও কি এত ভালো, তার মধ্যে আসলেও কি বাকি ছেলেদের মতো দোষ ত্রুটি নেই। পরের সময়টাতে ইয়ালান সেই রেডিও ব্রডকাস্টিংয়ে একদম পুরো দমে লেগে যায়। আর তার এই শো প্রত্যেকেই পছন্দ করছে। সে সকল জিনিসের সাথে কম্প্রোমাইজের বিষয়টা নিয়ে কথা বলে, বা সকল জিনিসের মধ্যে ভালো খোঁজাটা উচিত নয় কেন সেটাও আলোচনা করে। সে সবাইকে এটা বোঝাতে চায় সকল কিছুতেই যদি আমরা ভালো খুঁজতে যাই তাহলে খারাপ বের করার মানুষটাই খুঁজে পাওয়া যাবে না। আর খারাপটা খুঁজে বের করার মতো মানুষ আছে বলেই একটা জিনিস বা একটা বিষয় পরবর্তীতে নিজেকে আরো বেশি ভালো করার সুযোগ রাখে। আপনারা যদি নিজের খারাপটাই বুঝতে না পারেন বা খারাপটা যদি বুঝতে চেষ্টা না করেন তাহলে কখনোই সেটাকে শুধরাতে পারবেন না। যে কথাগুলো বাকি সমস্ত লিসেনারদের সাথে সাথে কাজলকেও ইমপ্রেস করতে শুরু করে। তারপর থেকে কাজল ইয়ালানের উপর আলাদাভাবে নজরদারি করতে শুরু করে, কারণ সে মানুষটা কেমন এটা সে এখনো তেমন জানে না। আর তার সাথে মোনার সেপারেশন ঘটাতে হলে ইয়ালানের একটা না একটা দোষ খুঁজে বের করতেই হবে। তাই কাজল লেগে গিয়েছে তার পেছনে। তার সমস্ত গতিবিধি সে পর্যবেক্ষণ করছে। রাতের বেলা প্রথমে সে তার নম্বরে একটা অর্ধনগ্ন মেয়ের ছবি পাঠায়। তারপরে ওই অ্যাকাউন্ট থেকে তাকে ডিরেক্ট কল করে আর তার সেক্রেটারিকে কথা বলতে বলে। এখন সে তো তার সাথে রোমান্টিকভাবে একদম চিল মুডে কথা বলছে, কিন্তু এদিকে ইয়ালেন তার কথাটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়।
আর একটা ইন্ডিভিজুয়াল বিষয়ে এমনভাবে কথা বলতে শুরু করে যে ওই দিক থেকে তারা বিরক্ত হতে শুরু করে। যেহেতু মোনা এবং কাজল পাশাপাশি বিল্ডিংয়ে, তাই পরদিন সকালেই কাজল বিল্ডিংয়ের ছাদে গিয়ে মোনাকে রাগ দেখিয়ে কথা বলছে। সে অবাক হয়ে গিয়েছে, একটা মেয়ে তার সাথে কথা বলার জন্য ইন্টারেস্টেড, আর সে নাকি তার কথাটাকে ঘুরিয়ে উল্টো বিরক্ত করতে শুরু করলো। কিভাবে? সে কি মেয়েদের প্রতি একটু আকর্ষণ ফিল করে না? আর এটা মোনার জন্য তো নতুন কিছু নয়, কারণ মোনা তাকে শুরু থেকেই চিনে এসেছে। এখন যেহেতু কেসটা একটু কমপ্লিকেটেড, তাই কাজল এখন থেকে চেষ্টা করবে ইয়ালেনকে নিজের জালে ফাঁসানোর। তারপর কোনো এক সময় ইয়ালেন যখন তার প্রতি দুর্বল হবে, বা যখন মনে হবে যে সে মোনার সাথে চিট করছে, তখন সে সমস্তটা প্রকাশ করে দেবে এবং তাকে দোষী করবে আর তার ডিভোর্স করাবে। সেজন্য সে মোনার অনুমতি নেয়, আর সে তো আগে থেকেই বসে আছে তাকে অনুমতি দেওয়ার জন্য। সে প্রথমে ওই সমস্ত কিছু জেনে নেয় যেগুলো ইয়ালানের পছন্দ এবং অপছন্দ। তারপর নিজের বাড়িতে সেই বিষয়গুলো পরিবর্তন করে, আর প্ল্যান অনুযায়ী পরদিন সকালে নিজের বাড়ির কিছু পুরনো জিনিসপত্র ফেলে দিতে বের হয়, কারণ সে জানে ইয়ালানের এইসব পুরনো জিনিসের প্রতি একটা আলাদা মায়া কাজ করে। ইয়ালেন তার প্ল্যানিং অনুযায়ী সেখানে চলে এসে তাকে জিজ্ঞাসা করছে কেন সে এগুলো ফেলে দিতে চায়। কাজল জানায় এগুলো পুরনো হয়ে গিয়েছে তাই ফেলে দিচ্ছে, কিন্তু ইয়ালানের কথা, এগুলোর সাথে বাড়ির বড়দের আবেগ জড়িয়ে ছিল। কিন্তু কাজল যখন মানতে চাইছে না, তখন ইয়ালেন সেই জিনিসগুলোকে নিজে রেখে দিতে চায়, আর এই সুযোগে তার সাথে নিজের পরিচয় এবং তাকে কফি খাওয়ার জন্যও ইনভাইট করে। তো কাজল চলে যায় তার বাসায়, ইয়ালেন তার জন্য কফি বানাতে চলে যায়। আর কথা বলতে বলতে কোনো এক সময় কাজল সামনে একটা বইয়ের মধ্যে ইয়ালেনের মার্ক করা একটা লাইন খুঁজে পায়, যেখানে লেখা, যখন আপনার মনে হবে আপনি জ্ঞানের শিখরে পৌঁছে গিয়েছেন, তখন একটা পিঁপড়ার সমান নিরাশাও আপনার কাছে হাতির সমান মনে হবে। এটা শুনে তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়, যেগুলো তাকে কষ্ট দিতে শুরু করে। আর অপরদিকে ইয়ালেন কফি রেডি করে যখনই পেছনে তাকায়, তখনই দেখতে পায় সেখানে কেউ নেই, শুধুমাত্র সেই বইটা আর খোলা দরজা। তাই তেমন কিছু চিন্তা না করে ইয়ালেন সোজা কাজলের বাসায় চলে যায়। তাকে ডাকতে ডাকতে ভেতরে উপরে গেলে কান্নার আওয়াজ আসতে থাকে সেখান থেকে। দেখা যায় সে তার ঘরে বসে কাঁদছে। ইয়ালেন বিষয়টা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে তেমন কিছুই বলে না। আসলে ওই বইয়ের লাইনটা নাকি তার অতীতের একটা ঘটনার কথা মনে করিয়ে দিয়েছিল। যাই হোক, এখানে তাদের সাথে আরো অনেকটা কথাবার্তা হয়। কোনো এক সময় তারা যখন বেশ অনেকটা ফ্রি হয়ে যায়, তখন কাজল তাকে জিজ্ঞাসা করে বসে, আমি কি তোমার বন্ধু হতে পারি? কারণ গত 1 ঘন্টা ধরে তারা একসাথে কথা বলছে, কিন্তু ইয়ালেন একবারও তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করেনি, অর্থাৎ সে বন্ধু হওয়ার যোগ্য। আর ইয়ালেনকে আমরা শুরু থেকেই দেখেছি সে প্রত্যেকের সাথেই ফ্রেন্ডলি, কিন্তু বোঝাই যাচ্ছে এটা আসলে মোনা এবং ইয়ালেনের বিচ্ছেদের প্রথম ধাপ। পরদিন ইয়ালেন আবারও ব্রডকাস্টিংয়ে লেগে যায়। সেদিন সে নাকি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ফাস্ট ফুডের দোকান দেখেছিল, যেখানে দোকানের লোগোটা তার কাছে খুবই উইয়ার্ড মনে হয়েছে, কারণ সেখানে একটা চিকেন আর একটা চিকেন ডিশ সার্ভ করছিল। এখন তার কথা হলো, বেঁচে থাকার জন্য একটা প্রাণী আরেকটা প্রাণীকে খায়, এটা স্বাভাবিক, কিন্তু কখনো কোনো সহোদর প্রাণী একে অপরকে খাবে, এটা কিন্তু খুবই অস্বস্তিকর একটা বিষয়। আর সেখানে আমরা এই ধরনের ভুলগুলো পরিবেশে ছড়াচ্ছি। ব্রডকাস্টিং শেষ হলে সে বাইরে বের হয়, আর তার সাথে সাথে সেখানে কাজল চলে আসে। সেদিন কাজল তাকে তার এক পছন্দের জায়গায় ঘোরাতে নিয়ে আসে। এই বৃষ্টি নাকি তার খুবই পছন্দের, কিন্তু এখন যত দ্রুত সম্ভব ইয়ালেনের বাড়ি ফিরতে হবে। বন্ধু হিসেবে তাই কাজলের সাথে সে অধিকার খাটিয়ে কথা বলে, আর তার এই কথাগুলো যেন কাজলকে ভাবিয়ে তোলে। আমরা তো জানি সে অভিনয় করছে, কিন্তু কেমন যেন সেই অভিনয়গুলো ধীরে ধীরে তার ফিলিংসে পরিণত হচ্ছে। মোনা নিজের কাজে ব্যস্ত থাকে, আর ইয়ালান তার সময় কাটানোর জন্য এক বন্ধু পেয়ে গিয়েছে। কিন্তু কেমন যেন এই ঘটনায় ইয়ালানের সাথে মোনার কথাবার্তা কমতে শুরু করে। তাদের আগের মতো দুষ্টামি ফাইজলামি আর হয় না। আর কাজলের সাথে ইয়ালানের এই সময়গুলো মোনার কথা মতো হলেও সে ভেতরে অনেকটাই কষ্ট পায়, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ মোনা নিজের জেদের প্রতি এখনো আটকে আছে। আর এদিকে ইয়ালান এবং কাজলের সম্পর্ক ধীরে ধীরে ভালোই হচ্ছে। বিষয়টা মোনার বান্ধবীও খেয়াল করে, কিন্তু ইয়ালান শুধুমাত্র কাজলকে তার নতুন বন্ধু হিসেবেই পরিচয় দেয়। এখন যেন ইয়ালান নিজের বাগানের থেকে বেশি কাজলের বাগানে সময় কাটায়, যে বিষয়গুলো মোনার মনের ভিতরে একটু কষ্ট দিতে শুরু করে, কিন্তু সেটাকে সে বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ তার ইচ্ছাতেই এগুলো হচ্ছে। একদিন কাজল ইয়ালানকে একদম খুব কাছের মানুষের মতো তার নিজের হাতে তৈরি করা বিস্কিট খাইয়ে দিচ্ছিল, যেটা দেখতে পায় মোনা। তবে তার কিচ্ছু করার নেই, ওই যে বললাম। কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি, এখানে কথা ছিল কাজল শুধুমাত্র তার সাথে অভিনয় করবে। অবশ্যই সে অভিনয়ের মাধ্যমেই শুরু করেছিল, কিন্তু এখন মনে হয় ধীরে ধীরে কাজল নিজেও ইয়ালানকে পছন্দ করতে শুরু করেছে, যেটা তার কথাবার্তাতেই বোঝা যায়। তবে আজকে সহ্য করতে না পেরে মোনা কাজলের সাথে দেখা করে। সে তাকে রিকোয়েস্ট করে যে তার মনের ভেতরে কেমন যেন চলছে, ইয়ালান তার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে, এখন সে চায় যেন এগুলো সে বন্ধ করে দেয়। কিন্তু কাজল একবার যেটা শুরু করে সেটা না শেষ করে ছাড়ে না।
তাই সে যেহেতু তাকে কথা দিয়েছে তাদের বিচ্ছেদ সে ঘটিয়েই ছাড়বে। অপরদিকে ইয়ালান ধীরে ধীরে সকলের মুখে মুখে পরিচিত হতে শুরু করেছে। সবাই তার হোস্টিং খুবই পছন্দ করে। তার কথার মধ্যে এমন বিষয়গুলো থাকে যেগুলো লিসেনারদেরকে খুবই এন্টারটেইন করে, যার কারণে তার প্রত্যেকটা শো একদম হিট হয়ে যায়। এমনকি প্রতিনিয়তই তার কাছে নতুন নতুন কল আসে। ওদিকে কাজল যেন ইয়ালানের একটাও শো বাদ দেয় না, কিন্তু অপরদিকে মোনার দিনকাল মোটেও ভালো যাচ্ছে না। সে তার কাজে মন বসাতে পারে না। ইয়ালান পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা তার সহ্য হচ্ছে না, সে মানতে পারছে না। ঘটনা ঘটার আগে তার প্রতি সে খুবই বিরক্ত ছিল, কিন্তু এখন তাকে যেন সে মিস করতে শুরু করেছে। আজ এতদিন পর যেন মোনা তার বকবকানিকে মিস করতে শুরু করেছে। তার রেডিওর ব্রডকাস্টিংও তার কাছে ভালো লাগতে শুরু করেছে। এভাবে দিন চলতে থাকে, কিন্তু এক সময় ইয়ালানের মনে হতে শুরু করে যে সে শুধুমাত্র মাইকের সামনে বকবক করেই যাচ্ছে। সবাইকে সে যেটা বোঝাতে চায় সেটা আদৌ কি কেউ বোঝার চেষ্টা করছে সেটা সে জানে না। এই ঘটনাগুলো যখন কাজলের সাথে সে শেয়ার করে, তখন কাজল তাকে চুপচাপ সেই ফাস্টফুডের দোকানে নিয়ে যায় যেটা দেখে সে একবারেই কমেন্ট করেছিল। কাজল তাকে জানায়, দেখো তোমার কথার প্রভাব সঠিক জায়গাতেই কাজ করছে। সে নিজের লোগো পরিবর্তন করে ফেলেছে তোমার ওই কথার পর থেকে, যার কারণে ইয়ালেন আবারও নিজের কাজের ফুল জোশ পেয়ে যায় আর তার কাজ হাই লেভেলে আরো শুরু করে দেয়। পাশাপাশি কাজলের সাথে দিন দিন তার ঘনিষ্ঠতা আরো বাড়তে থাকে। এমনকি যে টেবিলে সবসময় মোনা এবং ইয়ালেন একসাথে সময় কাটাতো, সেখানে আজ মোনার বদলে কাজল। আজকে এই বিষয়টা যেন মোনা একদমই সহ্য করতে পারছে না। কাজলকে সে ইশারায় ডাক দেয়। কাজল সেখানে গেলে তাকে আবারও জিজ্ঞাসা করে, কবে শেষ হবে এগুলো? আমি সহ্য করতে পারছি না। তখন কাজলের কথা, সহ্য করতে না পারলে সেদিন বলেছিলে কেন আমাকে? যার কারণে এখানে আবারও তার কথা বন্ধ হয়ে যায়। তাকে রাগ দেখিয়ে চলে যায় সে। রাতের বেলা ইয়ালান যখন ঘরে ফিরে আসে, মোনা তখন সোফায় শুয়ে ঘুমাচ্ছিল। আসলে নিজের কাজ এবং কাজলের সাথে সময় দিতে দিতে মোনাকে ইদানিং ইয়ালেন সময় দিতেই পারছে না। এমনকি মোনার মনে হতে শুরু করে ইয়ালেন তাকে এড়িয়ে চলতে শুরু করেছে। তবুও আজকে মোনা ইয়ালানের সাথে কথা বলতে চায়। সে ল্যাপটপে কি যেন করছিল আর মোনাকে দেখে সাথে সাথে ল্যাপটপ পাশে রেখে দিল। মোনা জিজ্ঞাসা করলে সে জানায়, আগামীকালকের শো এর জন্য স্ক্রিপ্ট তৈরি করছিলাম। কিন্তু মোনা ভালো মতোই জানে তার কথা বলতে স্ক্রিপ্ট লাগে না। তাছাড়াও এখানে মোনা তার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু ইয়ালেন শুধুমাত্র মোনার কথার হ্যাঁ এবং না এই দুটো শব্দের মধ্যেই উত্তর দিতে থাকে, যেন সে কোনো কথা বাড়াতে চাইছে না, যেটা তাকে খুবই কষ্ট দেয়। কোনো এক সময় তার মুখের কথার জন্য মোনা খুবই বিরক্ত হতো, কিন্তু আজকে যেন সে তার ওই অভ্যাসটাকেই মিস করতে শুরু করেছে। ইয়ালান আগের মতো তাকে সময়ও দেয় না, তার সাথে আগের মতো ফ্রিলি কথাও বলে না, যেগুলো তাকে দিন দিন কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে। আজকে মোনা ইয়ালানের কাছাকাছি আসবে, ঠিক তখন দরজায় কে যেন চলে আসে। দেখা যায় মোনার বান্ধবী আর তার বন্ধু এসেছে ইয়ালানকে কংগ্রেস করতে, কারণ ইয়ালানের জন্য একটা অফার এসেছে। তাকে নাকি চেন্নাইয়ের অফিসিয়াল রেডিও ব্রডকাস্টিং এ অ্যাজ এ হোস্ট হিসেবে আমন্ত্রণ করা হয়েছে। অর্থাৎ এতদিন শুধুমাত্র এই এরিয়ার মানুষগুলোই তার গলার আওয়াজ নিচে নামার পর তার সামনে ইয়ালেন চলে আসে। মোনা তাকে দেখে খুবই খুশি হয়, কিন্তু কেমন যেন আগের মতো ইয়ালেনের মধ্যে সেই এক্সাইটমেন্টটা দেখা যায় না। ইয়ালেন একটা নতুন গাড়ি কিনেছে। তাছাড়াও সে শুনেছিল যে মোনার নাকি শরীর খারাপ, তাই তার সাথে দেখা করতে এসেছে। মোনা তার গাড়ি দেখে খুবই খুশি হয়, কিন্তু ইয়ালেনের নাকি কাজ আছে, এখনই চলে যাবে। মোনা তাকে আজ রাতে থেকে যাওয়ার জন্য বলে, কিন্তু না, তার সময় নেই। তাছাড়াও সে বলতে শুরু করে, আমি যদি এখানে থেকে যাই তাহলে বকবক করতে শুরু করব, তাই আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না। যে কথাগুলো সত্যি মোনাকে অনেক হার্ট করে। সেখান থেকে বিদায় জানানোর পর সাথে সাথেই কাজলের সাথে তার দেখা হয়। কাজল সবেমাত্র বাড়ি ফিরলো, আর তাকে দেখেই ইয়ালেন তার নতুন গাড়িতে একটা রাইড অফার করে। আর এই সমস্ত কিছু মোনা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এটা সত্যিই খুবই কষ্টের, যে মানুষটা তার জীবনের বড় একটা অংশ ছিল, যার জীবনের বড় একটা অংশ সে ছিল, আজ তাদের মধ্যে কতটা দূরত্ব। তার থেকে এখন অন্য একটা মানুষ তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কাজল এবং ইয়ালেন সেই কফি হাউসে চলে যায়, যেখানে সে সবসময় মোনার সাথে আসতো। আর এদিকে একা ঘরে মোনা শুধুমাত্র তাদের সেই অতীতের স্মৃতিগুলো মনে করতে শুরু করে, কিন্তু আজকে তার বদলে তার জীবনে রয়েছে অন্য কেউ। রাতের অনেকটা সময় পর্যন্ত সেই ঘটনাগুলোকে মিস করতে করতে এক সময় মোনার মনে হয় সে আর পারছে না, এখনই যাবে সবকিছু বলে দিতে। সে গাড়ি নিয়ে বের হয়, আর তখনই ইয়ালেন এবং কাজল ফেরত চলে আসে। যখন তারা একে অপরকে জড়িয়ে ধরে বিদায় জানাচ্ছিল, সেটা মোনার জন্য কতটা যন্ত্রণার হতে পারে এক্সপ্লেন করা যাবে না। ইয়ালেনের চলে যাওয়ার পর সেখানে মোনা এবং কাজলের মধ্যে অনেকটা কথা হয়। কাজল কেন এমনটা করছে, সে কেন এগুলো বন্ধ করছে না, আর এভাবে কথায় কথায় একসময় কাজল তাকে বলেই দেয় যে সে নাকি ইয়ালেনের সাথে অভিনয় করতে করতে সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলেছে। যার কারণে এখানে মোনা তার সাথে খুবই খারাপ ব্যবহার করে। সে আর সহ্য করতে পারছে না এই পরিস্থিতিতে সে কিভাবে এমন একটা কথা বলতে পারলো। সেখানে কথা বলতে বলতে একটা কথা উঠে যায়, যেহেতু মোনার কথাতেই এগুলো হয়েছে, সেহেতু এখন ইয়ালানের কাছে কাজল নিজের ফিলিংসের কথা প্রকাশ করবে, আর তাকে বেছে নিতে হবে সে কাকে চায়, মোনাকে নাকি কাজলকে। মোনার এসব কথায় কাজল রাজি হচ্ছিল না, কিন্তু মোনা এবার তার একটা সমাপ্তি দেখতে চায়।
তাই একদিন এমন এক পরিস্থিতি চলে আসে যেখানে কাজলকে তার ফিলিংসের কথা ইয়ালানকে বলতেই হয়। সে ইয়ালানকে ভালোবেসে ফেলেছে। এই কথাটা যখন তাকে বলে ওঠে তখন ইয়ালানের আর কিচ্ছু বলার থাকে না। সে চুপচাপ শুধু তার কথা শুনে আর কোনো এক সময় সেখান থেকে চলে যায়। সেদিন রাতেই মোনা চেন্নাইতে ফিরে আসে। সে নাকি তার কাজ রামকে বুঝিয়ে দিয়েছে, এখন থেকে শুধুমাত্র সে ইয়ালানের সাথেই থাকতে চায়। কিন্তু ইয়ালান চুপচাপ। এক সময় কথায় কথায় সত্য কথাটা বের হয়ে আসে যখন মোনা কাজলের কথাটা তুলে ধরে। ইয়ালান তাকে বারবার জিজ্ঞাসা করে কেন তার এমন মনে হলো কাজলের সাথে তার রিলেশন। তখনই মোনা সমস্ত সত্য কথা বলতে শুরু করে। কাজলকে সেই বলেছিল অভিনয় করতে, কাজল তার সাথে অভিনয় করেছে। মোনা নিজে বলেছিল তাকে সেই অভিনয় করতে, কিন্তু সে কখনো বুঝতে পারেনি যে এটাই তার জীবনের সব থেকে বড় ভুল ছিল। এই কথাটা শুনতে পেরে ইয়ালেন যেন আরো একটা ধাক্কা খেয়ে বসে। পরপর এতগুলো ধাক্কা সে সহ্য করতে পারছে না। সে কি কোনো পুতুল নাকি, কোনো খেলনা জিনিস যে তাকে নিয়ে তারা যা ইচ্ছা তাই করবে? সে জানায় যে না, তারা এই কাজটা ঠিক করলো না। ইয়ালেন ধরেই নেয় যে মোনা কখনোই তাকে মন থেকে ভালোবাসেই নেই, বরং ইয়ালেন তাকে সবসময় ডিস্টার্ব করে এসেছে, এটাই সে মনে করছে। যেহেতু তখন সে তার সাথে বিচ্ছেদ ঘটানোর জন্য এমন একটা ঘৃণ্য কাজ করতে পেরেছে, সেহেতু এই সম্পর্কে বিচ্ছেদ ছাড়া আর কোনো রাস্তা নেই। এই বলে সে বেরিয়ে পড়ে। ইয়ালেন তার অফিসে চলে যায়। সেখানে এক সময় একটা ব্রডকাস্টিং শুরু হয়। সে তার সাথে এই যাবৎকালে ঘটা সম্পূর্ণ ঘটনা খুলে বলে, কিন্তু এটা গোপন করে যে এই গল্পটা তার নিজের। সে সবাইকে জিজ্ঞাসা করে এখন ওই ব্যক্তির এই অবস্থায় কি করা উচিত। তার স্ত্রীর ভুলগুলো মাফ করে দেওয়া উচিত নাকি তাকে শাস্তিস্বরূপ ডিভোর্স দেওয়া উচিত। এই বলে সে ভোটিং শুরু করে দেয়, যেখানে প্রত্যেকেই ভোট দিতে শুরু করে। আর 10 মিনিটের মধ্যে প্রায় 2 লক্ষ ভোটের দ্বারা প্রায় 87% মানুষ ডিভোর্সের পক্ষে চলে যায়। যার কারণে ইয়ালেন সিদ্ধান্ত নিয়ে নেয় এর একমাত্র রাস্তা ডিভোর্স। আর সবাইকে জানিয়ে দেয় যে এটা তার নিজেরই গল্প আর এটাই তার শেষ ব্রডকাস্ট। এই বলে সে তার অফিস থেকে বের হয়ে যেতে শুরু করে। যে ডিভোর্স তার স্ত্রী তাকে দিতে চেয়েছিল, সেই ডিভোর্স আজকে সে তার স্ত্রীকে উপহার দেবে। ইয়ালেন সেখান থেকে সরাসরি কাজলের সাথে দেখা করে। কাজলকে সে জানায় তোমার উত্তর দেওয়াটা বাকি রয়ে গিয়েছিল, তাই না? তাহলে শোনো, আমি জানি তুমি আমার স্ত্রীর কথাতে আমার সাথে নাটক শুরু করেছিলে, আর আমি এটাও জানি সেটা নাটক ছিল না। কিন্তু আমি ভুল ছিলাম। আমি ভেবেছি হয়তোবা আমাদের এই দুষ্টুমিষ্টি সম্পর্ক মোনার খুবই ভালো লাগতো, কিন্তু আমার বোঝা উচিত ছিল সব সময় সব চিন্তা ভাবনা সঠিক হয় না। কিন্তু তবুও আমি তোমাকে নিজের জীবনে আপন করতে পারবো না, কারণ যদি মোনা আমার জীবনে না থাকে তাহলে তার জায়গাতে আমি অন্য কাউকে স্থান দিতে পারবো না। এই বলে চলে যায়। আর সেই সমস্ত কথা মোনা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই শুনছিল। তার চলে যাওয়ার পর সেই কাজলের কাছে চলে আসে। সেদিনের তার এরকম রুড ব্যবহারের জন্য মোনা তার কাছে ক্ষমা চায়। কিন্তু কাজলের আজকে কোনো আফসোস নেই। যদিও সে তার ভালোবাসার মানুষটাকে পেল না, দুইবার দুইটা মানুষের কাছ থেকে সে ভালোবাসা হারালো, তবুও ইয়ালেন তাকে আবারও ভালোবাসতে শিখিয়েছে। একটা ধোঁকা পেয়ে সে সকলকে অবিশ্বাস করতে শুরু করেছিল, আর সেখানে ইয়ালেন তাকে আবারও বিশ্বাস করতে শিখিয়েছে। এইভাবে চলে যায় 6টা মাস। গত 6 মাসে মোনা এবং ইয়ালেনের মধ্যে কোনো দেখা অথবা যোগাযোগ কোনোটাই হয়নি। আজকে তাদের ফাইনাল ডিভোর্সের দিন, তাই তারা দুজনেই কোর্টে উপস্থিত হয়েছে। মোনাকে দেখেই মনে হচ্ছে যে সে খুবই ভেঙে পড়েছে। নিজের মধ্যকার গিল্টি ভাবটা যেন তাকে দিনে দিনে কুরে কুরে খাচ্ছে। আর অপরদিকে ইয়ালেনের হয়ে গিয়েছে বিশাল এক পরিচিতি। সে এখন প্রত্যেকের কাছেই একজন সেলিব্রিটি। কিন্তু মোনা আর তার মধ্যকার দূরত্ব মাঝখান দিয়ে এতটাই বেড়ে গিয়েছে যে মোনা সাহস করে তার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে সেটাও পারছে না। তাকে মেসেজের মাধ্যমে জিজ্ঞাসা করে আমি কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, কিন্তু সেখান থেকে সে উঠে চলে যায়। ভাবা যায় কোনো এক সময় যে মানুষটা তার সাথে এত ফ্রি ছিল, আজকে নাকি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে মোনাকে দ্বিধাবোধ করতে হচ্ছে। তাদের মধ্যকার যে সম্পর্কটা আগে ছিল সেটার কথা মনে করুন, আর আজকের এই পরিস্থিতি দেখুন, আকাশ পাতাল তফাৎ। মোনার রিকোয়েস্টে ইয়ালান পাশের একটা কফি শপে তার সাথে আসে, কিন্তু একটা কথাও বলে না। তার সম্পূর্ণ মনোযোগ শুধুমাত্র মোবাইলে। মোনা তার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো রিপ্লাই নেই। একসময় মোনা তাকে সরাসরি বলতে শুরু করে যে এতটা দিনে সে তাকে কতটা মিস করেছে। সে তাকে বলতে শুরু করে যে বইগুলো তুমি পড়তে আজকে সেগুলো আমি পড়ি। কাজে ফিরতে পারিনি আমি আর। যে বাগানের যত্ন তুমি নিতে, সেই বাগানের যত্ন আমিও নিতে শিখে গিয়েছি। তুমি আবারও তুমি হয়ে যাও, আমি আবারও আমি হয়ে যাব, সেই আগের মতো, যেন শুরু করতে পারি সবকিছু আগের থেকে। সে ভুল করেছিল এই বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তবুও যখন ইয়ালানের কোনো রিপ্লাই আসছে না, তখন আর সে থেমে থাকতে পারে না। আশেপাশের মানুষদের পরোয়া না করে সে চিৎকার করে তার ভেতরে জমে থাকা কথাগুলো বলতে শুরু করে। মোনা আর পারছে না। আর ঠিক তখনই ইয়ালেন বলতে শুরু করে চলো তাহলে শুরু থেকেই শুরু করি। আমিও বদলাবো না, তুমিও না, ঠিক আছে না? আর এখান থেকেই শুরু হয়ে গেল আবারও সেই অসম্পূর্ণ গল্পটা। তাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে গেল। আর এখানেই শেষ করলাম আজকের গল্প। আসলেও গল্পটা খুবই সুন্দর একটা মেসেজ দিয়ে যায়, যেটা হলো একটা মানুষের থাকতে যদি আপনি তার মর্ম দিতে না পারেন
তাহলে চলে যাওয়ার পর আফসোস করা ছাড়া আপনি আর কিছুই করতে পারবেন না। যদিও তাদের সম্পর্ক অবশেষে ঠিক হয়ে গেল, কিন্তু বাস্তবে এমন খুবই কমই হয়। বেশিরভাগ ক্ষেত্রেই গল্পটা চলে যায় বিচ্ছেদের পর্যায়ে। তাই অবশ্যই ছোট ছোট ভুল বা ছোট ছোট ভ্রান্তিগুলোকে কখনোই তুচ্ছ করে দেখবেন না। তারপরে আরো অনেকগুলো বছর পার হয়ে যায়, তাদের সংসার সুন্দরভাবেই যাচ্ছে, তাদের এক মেয়েও হয়েছে যার নাম সিনামিকা। আর তার নাম অনুযায়ী মুভির নাম দেওয়া হয়েছে হেই সিনামিকা। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো লাইক করার মাধ্যমে জানাতে পারেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এমনই আরও একটা গল্প দেখতে স্ক্রিনে ভেসে ওঠা এই ভিডিওতে ক্লিক করুন। ধন্যবাদ।